গাড়ি থেকে নেমে খুব শক্ত করে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল আমার স্বামী অশ্রু। রুমে এসে ধাক্কা মেরে ফেলে দিল। আমি টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে খাটের কোণার সাথে বাড়ি খেলাম। মাথাটা ঝিমঝিম করছে। কি হচ্ছে কিচ্ছু মাথায় ঢুকছে না। আমি ছলছল চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। এটা কি আমার সেই পুরনো অশ্রু? আমি তো অশ্রুর এই রূপটার সাথে আগে পরিচিত ছিলাম না। এসে আমার মুখ চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? বারবার বলেছি আমার সাথে কোনো চালাকি করবি না, তারপরও তুই আমার কথা শুনিস না। আমি শুধু আওয়াজ করলাম, বিন্দু আমায় রাগাস না, আমার কথার উত্তর দে। আমি কিছু জিজ্ঞেস করছি। আমি চোখের ইশারায় বোঝালাম, আমার মুখ চেপে ধরে রাখলে কথা বলবো কিভাবে? অশ্রু বিষয়টা বুঝে আমার মুখের থেকে হাতটা সরালো। আমিও কপট রাগ দেখিয়ে বললাম, খবরদার বলে দিচ্ছি, একদম গায়ে হাত তুলবে না, একদম না। দিন দুপুরে কি গাঁজা টাজা খেয়ে এসেছো নাকি? আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি। তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? আমি বললাম, একদম তুই তুকারি করবে না, ভদ্রভাবে কথা বলো। আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? অশ্রু বলল, তুই আমায় ব্যবহার শেখাবি? আরে ভালো ব্যবহার তো কবেই ছেড়ে দিয়েছি। এবার বল, তোর সাথে ওই হোটেলের ওয়েটারের কি সম্পর্ক? তুই ওর সাথে হেসে হেসে এত কথা বলছিলি কেন? আমি বললাম, আশ্চর্য, আমায় তিনি আমার কুশল জিজ্ঞেস করছিলেন। আমরা প্রায় সেখানে যেতাম। এতদিন পরে দেখে কেউ কি ভালো মন্দ খবর নিতে পারে না? অশ্রু বলল, তাই বলে এত খুশি মনে উত্তর দিতে হবে? তুই জানিস না আমি তোর সাথে কাউকে সহ্য করতে পারি না? তোকে বলেছিলাম না ছেলেদের সাথে কথা না বলতে, তাদের থেকে 10 হাত দূরে থাকতে? আমি ছাড়া কোনো ছেলের সাথে কথা তো দূরে থাক, নিজের চেহারাটাও তাদের না দেখাতে। তা না করে তুই তার সাথে এত হেসে হেসে কথা বললি কেন? আর ওই ছেলেটা তোকে কেন বলল তোকে অনেক সুন্দর লাগছে? আমি বললাম, একটা মানুষকে সুন্দর লাগলে বলতেই পারে, তাই বলে তুমি এরকম ব্যবহার করতে পারো না। অশ্রু বলল, তুই আমাকে ভুলভাল বোঝাবি আর আমি বুঝে গেলাম। আমি তো অবুঝ, তোর দিকে কে কোন দিকে নজর দেয় সেটা তো আমি বুঝিই না। ছোট বাচ্চা তো আমি। আজ থেকে তোর এই বাড়ি থেকে বের হওয়া বন্ধ, যেতে হবে না আর কোথাও। আমি বললাম, তুমি আমার সাথে এমন করছো কেন? ভালোভাবে কথা বলো। অশ্রু বলল, তোর মতন মেয়ের সাথে আপাতত এর থেকে ভালো ব্যবহার আমার মুখে আসছে না। তুই কে রে যে তোর কথা আমাকে মানতে হবে? আমি বললাম, আমি তোমার স্ত্রী অশ্রু। অশ্রু বলল, স্ত্রী? তুই আমার স্ত্রী? কথাটা বলে পাগলের মতন হাসতে লাগলো অশ্রু। মনে হচ্ছে আমি অনেক হাসির কোনো জোকস বলেছি। আমি বললাম, এভাবে হাসছো কেন? অশ্রু বলল, জোকস অব দি ইয়ার। আমি তোকে বিয়ে করেছি নাম মাত্র, কখনো তুই আমার ওয়াইফ হওয়ার যোগ্যতাই রাখিস না। মানি না আমি তোকে। তুই শুধু চিনিস টাকাকে। আমিও দেখব তোর টাকার লোভ কোথায় গিয়ে থামে, তাই তো তোকে বিয়ে করেছি। আমি বললাম, কি বলছো তুমি অশ্রু? আর ইউ ম্যাড? আমি টাকাকে ভালোবাসি? তুমি তুমি এই কথাটা বলতে পারলে? অশ্রু বলল, যা সত্যি তাই বললাম। একদম নেকা কান্না করবি না, তোর কান্নায় আমি গলছি না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলল এটা অশ্রু? আমি আমি টাকাকে ভালোবাসি? আমি দাঁড়ানো থেকে হাঁটু গেড়ে বসে পড়লাম। মুখটা এখনো হাঁ করেই আছে। অশ্রু সেখান থেকে চলে গেল। আমি মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লাম। আমার এখন পুরো পৃথিবীর কাছে অসহায় মনে হচ্ছে। আমি এই মানুষটাকে একসময় পাগলের মতন ভালোবাসতাম, আর সেও আমার জন্য কত পাগলামি করেছে তার হিসেব নেই। তার সাথে আমার 3 বছরের রিলেশন ছিল। আমি বিন্দু ইসলাম, বাবা মায়ের 2 মাত্র মেয়ের মধ্যে বড় মেয়ে। 1 মাস আগে আমার অশ্রুর সাথে বিয়ে হয়েছে, পারিবারিকভাবে নয়। অশ্রু জোর করে আমায় তুলে এনে বিয়ে করেছে। আমার স্বামীর পুরো নাম অশ্রু আহমেদ। বাবা মা কেউ নেই।
একটু আগের ঘটনা নিশ্চয়ই কিছুই বোঝেননি। সব কিছু বুঝতে হলে আমাদের ঘুরে আসতে হবে ঘণ্টাখানেক আগে। অশ্রু ও বিন্দু দুজন স্বামী স্ত্রী। আজ ওদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। হঠাৎ দুপুরে অশ্রু কোথা থেকে এসে বলল বাইরে লাঞ্চ করবে। বিন্দুও খুশি মনে রাজি হয়ে গেল। দুজনে তৈরি হয়ে বাইরে বেরিয়ে গেল। বিন্দুর এক পছন্দের রেস্টুরেন্টে চলল। খাওয়ার পর্ব শেষ হতেই অশ্রু বিল দিতে চলে গেল। বিন্দু দাঁড়িয়ে আছে। তখনই সেই রেস্টুরেন্টের এক ওয়েটার, যে কিনা বিন্দুদের পারিবারিকভাবে চেনা ছিল, অনেকদিন পর দেখা হতেই সে বিন্দুর সাথে কথা বলছিল। বিল দিয়ে অশ্রু বিন্দুকে ছেলেটার সাথে দেখে খুব রেগে গেল। যখন শুনল ছেলেটা বিন্দুকে বলছে আজ তাকে সুন্দর লাগছে, সেটা শুনে অশ্রুর মাথায় রক্ত উঠে গেল। সেখান থেকে বিন্দুকে হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে এলো। তার পরের ঘটনা তো আপনাদের আগেই বলেছি। বর্তমানে অশ্রু বারান্দায় দাঁড়িয়ে আছে, একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কতটা ভালোবাসি তোমায় বিন্দু তা আমি বোঝাতে পারবো না, কিন্তু তুমিও অন্য সবার মতন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তুমিও অন্য মেয়েদের মতন টাকা চেয়েছিলে, তাই আমিও টাকা বানানোর মেশিন হয়ে গেছি। টাকা আমি তোমার পায়ে ঢেলে দেব। আমিও দেখব তুমি এত টাকা দিয়ে কি করো। যেমন তোমার বাবার মুখে টাকা ছুঁড়ে মেরে তোমায় তুলে এনে বিয়ে করেছি, তেমনি তোমার মুখেও আমি টাকা ছুঁড়ে মেরে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু তার পারলাম না। কি করব, বড্ড বেশি ভালোবাসি যে তোমায়। তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে যে বাঁচব না আমি। আজও যে তোমায় ভালোবাসি আমি, আজও যে তোমায় আমি কারোর সাথে সহ্য করতে পারি না। আমার বুকের বাম পাশটা পুড়ে ছারখার হয়ে যায়। চোখ থেকে 2 ফোঁটা অশ্রুবিন্দু ঝরে পড়ল। হঠাৎ করে চোখ মুখ শক্ত করে অশ্রু বলল, না না, আমি তোমায় ভালোবাসবো না। তোমায় শুধু কষ্ট পেতে হবে। আমি যেই দহনে জ্বলেছি এই 4টে মাস, ঠিক সেই দহনে তোমাকেও পুড়তে হবে। আজ আমার এই ভয়ঙ্কর রূপের জন্য একমাত্র দায়ী তুমি। আমার খারাপ পথে যাওয়ার জন্য দায়ী তুমি। সব কিছুর পিছনে দায়ী তুমি। তুমি তো টাকাকে ভালোবাসো, তাই আমিও টাকার জন্য নিজের জীবন বাজি রেখেছি। আমি খারাপ হয়েছি তোমার কারণে, তাই তোমায় ভালো থাকতে আমি কখনোই দেব না। সব কেড়ে নেব তোমার কাছ থেকে, সবার থেকে দূরে সরিয়ে দেব। যেমনটা তোমার পরিবারকে তোমার থেকে দূরে সরিয়েছি, তিল তিল করে বুঝিয়ে দেব আমি এই 4টে মাস তুমিহীনা কি কষ্টে থেকেছি। পুরনো অনেক কথা ভাবতে ভাবতে কখন যে বিন্দু ঘুমিয়ে পড়েছে তা নিজেও জানে না। হঠাৎ করে মনে হলো গায়ে ঠান্ডা জাতীয় কিছু একটা পড়লো। ঘুমের ঘোরে মনে হচ্ছে আমি ঠান্ডা পানির সমুদ্রে তলিয়ে যাচ্ছি। চোখ খুলে দেখলাম সারা শরীর ভেজা, অনেকটা শীত শীত লাগছে। এত পানি এলো কোথা থেকে? তাকিয়ে দেখি অশ্রুর হাতে বালতি। আমার বুঝতে বাকি রইল না এটা ওর কাজ। বরফ গলা পানি আমার শরীরে ছুঁড়ে মেরে রাগী চোখে তাকিয়ে আছে অশ্রু। আমি বললাম, ঠান্ডা পানি দিয়ে আমাকে ভিজিয়ে দিলে কেন? অশ্রু বলল, নবাবজাদির মতন ঘুমালে রান্না করবে কে? আমি বললাম, তুমি সেটা আমাকে ভালো করে ঘুম ভাঙিয়ে ডেকে বলতে পারতে। এভাবে ঠান্ডা পানি ছুঁড়ে মারার কোনো রিজন হয় না। অশ্রু বলল, আমি কি করব না করব সেটা তোমায় না জানলেও চলবে। উঠে জামা কাপড় পাল্টে রান্না করো। আমি বললাম, আমার জানা মতে তুমি রাতে কিছু খাও না। অশ্রু বলল, হ্যাঁ খাই না, তবে আজকে খাবো। জলদি রান্না করতে যাও, দ্বিতীয়বার যাতে বলতে না হয়। আমি কিছু বললাম না। জানি এসব আমাকে কষ্ট দেওয়ার জন্য করছে। জামা পাল্টে কিচেনে চলে এলাম। রান্নার কাজ মোটামুটি সবই পারি, শুধু স্পেশাল খাবারগুলো ছাড়া। আমাদের রিলেশন থাকতে অশ্রু আমার হাতের চা খেতে খুব পছন্দ করত। একদিন আমার চাচাতো ভাইয়ের সাথে এসে আমার হাতের তৈরি চা খেয়েছিল। তারপর প্রায় বায়না ধরতো চা খাওয়ার জন্য। মাথাটা ঝিমঝিম করছে। হিম শীতল পানিতে সারা শরীর চুপচুপে ভিজেছিল। এখনো শীত শীত করছে। কে জানে ঠান্ডা জ্বর বাঁধিয়ে বসে কিনা। নিজের জন্য 1 কাপ চা ও আর 1 কাপ চা অশ্রুর জন্য নিয়ে রুমে এসে ঢুকলাম। অশ্রু বারান্দায় বসে আছে। আমি বললাম, নাও তোমার চা। অশ্রু বলল, আমি কি আনতে বলেছি? আমি বললাম,
না, বলনি। আজকে একটু শীত শীত লাগছে, তাই ভাবলাম চা করি, দুজনে একসাথে পান করব। অশ্রু বলল, আমার জন্য এত আলগা দরদ তোমার না দেখালেও চলবে। আমি এখন চা খাবো না, নিয়ে যাও। আমি বললাম, তুমি তো আমার হাতের তৈরি চা খুব পছন্দ করো, আমিও সেজন্য নিয়ে এলাম। অশ্রু বলল, বললাম না আমার জন্য এত আলগা দরদ দেখাতে হবে না। আমি তোমাকে সহ্য করতে পারি না। এসব ন্যাকামো অন্য কোথাও দেখিও। তুমি প্লিজ শান্ত হও অশ্রু। কিসের শান্ত হব? এক্ষুনি আমার সামনে থেকে বিদায় হও, নয়তো তোমাকে যে আমি কি করব আমি নিজেও জানি না। আমার কথাটা তো শোনো। পুরো কথাটা আমার বলা হলো না। এর আগেই আমার হাত থেকে চায়ের কাপটা নিয়ে গরম চা আমার মুখের দিকে ছুঁড়ে মারল। আমি হাত দিয়ে মুখ আড়াল করাই মুখের মধ্যে পড়ল না, তবে হাতের কবজি থেকে জ্বলে যাচ্ছে। পুরো কাপে চা আমার হাতে পড়েছে, ভাগ্য ভালো মুখে লাগেনি। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। অশ্রু আমাকে না দেখে পাশ কাটিয়ে হন হন করে বাইরে চলে গেল। রান্নাঘরে এক হাতে বরফ নিয়ে বসে আছি। কিছু সময় রান্না করি, কিছু সময় হাতে বরফ ধরি। হাতটা জ্বলে পুড়ে যাচ্ছে। আগুনের সামনে থাকায় আরো বেশি করে জ্বলছে। আমার অশ্রুবিন্দুগুলো টপ টপ করে গাল বেয়ে নিচে পড়ছে। রান্না প্রায় শেষ পর্যায়ে। অশ্রু তখন কোথায় বেরিয়ে গেছে কে জানে। যেখানে খুশি সেখানে যাক, আমার কি? আমার সাথে এরকম ব্যবহার কেন করো অশ্রু? আমার ভুলটা কোথায় সেটাও তো বলো না। কোন পাপের শাস্তি পাচ্ছি? যেই অশ্রু আমার গায়ে পিঁপড়ে কামড় দিলে নিজে ব্যথা পেত, ব্যস্ত হয়ে পড়তো আমায় নিয়ে, আজ সে আমার সাথে এমন করছে। ওর বুকটা কি একটুও কাঁপলো না? এত পাষাণ তো ও ছিল না। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে চলে যেতে, কিন্তু যাব কোথায়? বাবার বাড়ির দরজা তো চিরজীবনের মতন আমার জন্য বন্ধ হয়ে গেছে। আত্মহত্যা করা মহাপাপ, না হলে আমি সেটাকেই গ্রহণ করে নিতাম, তাও সম্ভব না। ওপরওয়ালা, তুমি আমায় পথ দেখাও, আমি আর পারছি না। সবাই আমাকে ভুল বুঝছে কেন? আমার কিচ্ছু ভালো লাগে না। কথাগুলো নিজের মনে মনে বিড়বিড় করে বলে হু হু করে কেঁদে উঠল বিন্দু। নিজেকে আজ তার বড্ড অসহায় মনে হচ্ছে। জীবনটা কোথা থেকে কোথায় টেনে আনলো। একটা ঝড়ে তছনছ হয়ে গেল সব স্বপ্ন, আশা, ভরসা, সব কিছু। কোনো রকম রান্না শেষ করে বিন্দু এসে শুয়ে পড়ল। শরীরটা ভীষণ খারাপ লাগছে, মনে হয় জ্বর আসছে। অনেক রাত করে বাড়ি ফিরল অশ্রু। ওর কাছে এক্সট্রা চাবি আছে সদর দরজার। রুমে এসে দেখলো বিন্দু গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে, ঘুমের ঘোরে কাঁপছে। অশ্রুর সামনে গিয়ে বিন্দুর কপালে হাত রাখলো। যা ভেবেছি তাই, শরীর পুড়ে যাচ্ছে, হাতটাও তো ফোসকা পড়ে লাল হয়ে আছে। আজকে একটু বেশি রুড ব্যবহার করে ফেলেছি। এমনটা করা আমার মোটেও উচিত হয়নি। শত হোক, আমি এখনো তোমাকেই ভালোবাসি। আমি না চাইতেও পুরনো কথা মনে করে তোমাকে কষ্ট দিয়ে ফেলি। আই এম সরি মাই ডিয়ার, আই রিয়েলি লাভ ইউ। তুমি যে আমার অশ্রুবিন্দু। কেন করলে তুমি আমার সাথে এমন? তোমাকে নিয়ে তো আমি ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি। এসব মনে করে লাভ নেই। নিশ্চয়ই রাতের খাবার খাইনি, তখন ঠান্ডা পানি ছুঁড়ে মারাটা আমার একদম ঠিক হয়নি। অনেক জ্বর এসেছে, কপালে হাত রাখা যাচ্ছে না। কাবার থেকে কম্বল নামিয়ে গায়ে দিয়ে দিই। কাবার থেকে কম্বল নামিয়ে বিন্দুর গায়ে জড়িয়ে দিল অশ্রু। ডয়ার থেকে পোড়া ঘায়ের মলম বের করে বিন্দুর হাতে লাগাতে থাকলো। খুব সাবধানে ফু দিয়ে মলম লাগাচ্ছে অশ্রু, যাতে ওর প্রেয়সীর ঘুম না ভাঙে। বিন্দু ভাবছে ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ খুব করে যত্ন করে আমার হাতে আলতো ছোঁয়ায় কিছু একটা লাগাচ্ছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে, তাই চাইলেও তাকিয়ে দেখতে পারলাম না কে করছে এটা। ফ্রেশ হয়ে এসেই অশ্রুর ফোনে কারোর কল এলো। এক পলক বিন্দুর দিকে তাকিয়ে ড্রেসিং টেবিল থেকে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। কলটা করেছে ওর পার্টনার মাসুদ। অশ্রু বলল, কি খবর বল। মাসুদ বলল, আজকে একটা বড় ডিল পেয়েছি। কি ডিল? একজনকে মার্ডার করতে হবে, নগদ 10 লাখ টাকা ক্যাশ দিয়ে দেবে। কখন করতে হবে? আজকে রাতের মধ্যে। তাহলে ডিল ক্যান্সেল করে দে, আজকে রাতে কোথাও বের হব না, বাসায় থাকতে হবে। কি বলছিস তুই? এতগুলো টাকা হাতছাড়া করব? বাসার কাজ পরে করিস, আজকে চলে আয়। 10 লাখ পেলে 2 সপ্তাহ ঘরে বসে খেতে পারবো। আমি বলছি মানা করে দিতে, ব্যাস মানা করে দিবি।
ভালো করেই জানিস আমি এক কথা দুবার বলি না। কিন্তু এতগুলো টাকা আমি কাজটা করতে পারবো না। কালকে হলে বলিস করে দেব, তবে আজকে আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আমি বলছিলাম কি, মাসুদের পুরো কথাটা শেষ হওয়ার আগেই অশ্রু কল কেটে দিয়ে ফোন অফ করে দিল। আজ কোথাও বের হবে না। বিন্দুকে এই অবস্থায় রেখে কোথাও যেতে মনটা সায় দিচ্ছে না। শান্ত শিষ্ট ভদ্র ছেলে অশ্রু আহমেদ আজ প্রফেশনাল সিরিয়াল কিলার। টাকার বিনিময়ে মানুষ খুন করে। যে ছেলেটা মাসখানেক আগে ফল কাটার ছুরি ধরতেও ভয় পেত, আজ তার কাছে অবৈধ রিভলভার আছে। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? তবে জীবন নামক তরিটা কখন কোথায় ভিড়ে আমরা কেউ বলতে পারি না। বারান্দা থেকে দুটা সিগারেট টেনে রুমের ভেতরে ঢুকলো অশ্রু। বিন্দু ছোট্ট বাচ্চার মতন করে শুয়ে আছে। মাথায় জলপট্টি দিয়ে দিল অশ্রু। একবার চেয়েছিল বিন্দুকে ডেকে খাবার খাওয়াতে, 2-3বার ডাকও দিয়েছিল, কিন্তু বিন্দু কোনো উত্তর দেয়নি, তাই ওকে ডিস্টার্ব করলো না। কম্বলের নিচে গিয়ে বিন্দুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। আকাশ ভেঙে বৃষ্টি। অনেক দিন ধরে বৃষ্টিতে ভেজা হয় না। অবশ্য বৃষ্টিতে ভেজা আমার পছন্দ না। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছি। পুরো আকাশটা ঘন কালো হয়ে আছে, ঠিক আমার জীবনের মতন। অশ্রু বাড়িতে নেই। সারা বাড়িতে আমি একা। আমি জানি না অশ্রু কি কাজ করে, যার কাছে মাস শেষে চলার মতন কিছুই থাকতো না, আজ তার নিজস্ব দোতলা বাড়ি আছে, গাড়ি আছে। তবে আমি এতটুকু জানি, কোনো ভালো কাজ করে না। ভালো কাজ করলে মাত্র 4 মাসের মধ্যে এত কিছু করা সম্ভব নয়। কিন্তু কিছু সময় পর সদর দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। বুকটা ধক করে উঠল। এই ঘোর বর্ষণে কে এলো? আমাকে কেউ মেরে রেখে গেলেও তো খবর পাবে না। দরজাটা কি খুলবো নাকি খুলবো না? যদি কেউ খারাপ উদ্দেশ্যে আছে, তখন আমি কি করব? বাসায় আমি ছাড়া তো কেউ নেই। দূর, মাথা কাজ করছে না। মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বিন্দু দরজার সামনে দাঁড়ালো। বেশ কয়েকবার কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে আছে সেখানে? বিন্দুর মনে হলো অশ্রুর গলা, তাই জলদি করে দরজা খুলে দিল। দরজা খুলে আমি দেখি অশ্রু পুরো চুপচুপে ভিজে আছে, বৃষ্টিতে ভিজে একাকার। এ কি, তুমি তো দেখছি পুরো কাক ভেজা হয়ে ভিজে আছো। জলদি রুমে আসো, নয়তো ঠান্ডা জ্বর বাঁধিয়ে বসবে। এত ভিজে আসতে কে বলেছে? রাস্তায় একটু অপেক্ষা করতে, বৃষ্টি কমলে চলে আসতে। দেখো দেখি কি অবস্থা। নিজের একটু খেয়াল রাখতে পারো না? হাঁ করে কি দেখছো অশ্রু? বৃষ্টির মধ্যে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? অশ্রু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। চোখ মুখ বলছে আজও অনেক অসহায়। হঠাৎ আমায় অবাক করে দিয়ে ভেজা শরীরেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁধে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। আমিও কিছু বুঝতে পারছি না। অশ্রু, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমায় বলো কি হয়েছে। এই অশ্রু, অশ্রু। সরি জান পাখি, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে না জেনে কতটা কষ্ট দিয়ে ফেলেছি। আমায় মাফ করে দাও প্লিজ। কি হয়েছে বলবে তো? আমি নয়তো কিছুই বুঝবো না। আমি তোমাকে ভুল বুঝেছি এতদিন। আমাকে ভুল বোঝানো হয়েছে। আমি সঠিক কথা না জেনে তোমার ওপর অবিচার করেছি। আমাকে তুলি একটা ছেলের সাথে এডিট করা ছবি দেখিয়েছিল, যেটা দেখে আমি বিশ্বাস করে নিয়েছি। তোমার নামে অনেক বাজে বাজে কথা বলেছে। আমি প্রথমে বিশ্বাস না করলে ওই এডিট করা ছবিগুলো আমাকে দেখায়। আমিও বোকার মতন বিশ্বাস করে নিয়েছি। ওই মেয়েটার নাম তুলি, যে তোমাকে অনেক পছন্দ করত। হ্যাঁ, তুলি আমাকে পাওয়ার জন্য এসব করেছে। আজ নিজে এসে সমস্ত সত্যি বলে গেছে। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি জানতাম অশ্রু আমাকে ভুল বুঝেছে। আজ চোখ থেকে যে পানি পড়ছে সেগুলো দুঃখের নয়, বরং আনন্দের। আমার বিশ্বাস ছিল অশ্রু আমায় ভুল বুঝেছে। আজ তা সত্যি হলো। আমি বললাম, এসব কথা এখন বাদ দাও, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, জ্বর এসে পড়বে তো। তুমি আমাকে ক্ষমা না করলে আমি এমনই থাকবো। আগে বলো, তুমি আমায় মাপ করে দিয়েছো? তুমি যদি আমায় মাপ না করো, তাহলে সারা দিন এভাবে থেকে নিজেকে শাস্তি দেব। ধুর পাগল ছেলে, আমি তোমার ওপর মোটেও রেগে থাকিনি, কারণ আমি জানি তোমার কোথাও ভুল হচ্ছে। একটা বেগুনি রঙের শাড়ি পরে বারান্দায় আমি দাঁড়িয়ে আছি। অশ্রু ফ্রেশ হতে গেছে। বেগুনি রংটা ওর খুব প্রিয়। আজকে আমার খুশির দিন। অবশেষে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হলো।
4 মাস আগেও আমি এই রঙের শাড়িটা পরে অশ্রুর জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু ও সেদিন আসেনি। ডুব দিলাম 4 মাসের আগের ভাবনাতে। বাড়িতে অশ্রু ও আমার কথা জেনে গিয়েছিল। বাবা কিছুতেই ওকে মেনে নেবে না, কারণ ও এতিম, বেকার। স্বাভাবিকভাবেই কোনো বাবাই তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দেবে না। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। বাবা সাপ সাপ বলে দিয়েছে এমন ছেলের সাথে আমার বিয়ে কিছুতেই দেবে না। তখন আমার দিয়ে অনেক প্রেসার যাচ্ছিল, একদিকে পরিবার আর একদিকে অশ্রু। একদিন ফোন দিয়ে বলল ওর সাথে দেখা করতে, কিন্তু তখন আমার বাসা থেকে বের হওয়া টাফ হয়ে গিয়েছিল। তারপরেও অনেক কষ্ট করে সেদিন ওর পছন্দের বেগুনি শাড়ি পরে পার্কে গিয়ে টানা 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু অশ্রু আসেনি। ওই দিনের ঘটনার পর অশ্রুর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। ফোন বন্ধ, বন্ধুরাও বলতে পারে না কোথায় গেছে। ঠিক সেই মুহূর্তে বাবা আমার বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। আমি মেন্টাল চাপে পড়ে গেলাম। 4 মাস কেটে গেল। 4 মাস পর যেদিন আমাকে এক ছেলেপক্ষ দেখতে আসলো, সেদিন অশ্রু হাজির। সবার সামনে সেদিন আমার বাবার মুখে টাকা ছুঁড়ে আমাকে জোর করে তুলে এনে বিয়ে করেছিল। বাবা সেদিন মান সম্মানে এতটাই আঘাত পেয়েছিল যে আমার জন্য তাদের বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। আমি অনেকটা ভেঙে পড়েছিলাম, তবে খুশিও লাগছিল, কারণ আমার 3 বছরের ভালোবাসার অশ্রু আমার হচ্ছে। কিন্তু আমার ধারণা ভুল করে অশ্রু একের পর এক আমার সাথে শারীরিক ও মানসিক টর্চার শুরু করে দিল। চোখের কোনা বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে। হঠাৎ অশ্রু পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। চলো, খাবার খাবে। কি রান্না করেছো আজ? বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করেছি, সাথে ডিম ভুনা। তোমার তো বৃষ্টির দিনে এসবই পছন্দ। তুমি আমার পছন্দগুলো মনে রেখেছো? সারা জীবন মনে রাখবো। আমার একটা কথা রাখবে তুমি? হ্যাঁ বলো। আমার সাথে যা করেছো তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু বাবার সাথে তুমি কাজটা ঠিক করনি। শত হোক তিনি আমার বাবা। তুমি যদি তার কাছে মাপ চাও তাহলে নিশ্চয়ই তিনি মাপ করে দেবেন। বাবা মা কখনো তার সন্তানের সাথে রাগ করে থাকতে পারে না। তুমি আর আমি গিয়ে যদি মাপ চাই তাহলে তারা মানা করতে পারবে না। তুমি কি আমার সাথে গিয়ে তাদের কাছে মাপ চাইবে? নিশ্চয়ই আমি যাব। অশ্রু, তুমি সেদিন কেন বলেছিলে আমি টাকাকে ভালোবাসি? সেদিন তুলি আমায় একটা ভিডিও ক্লিপ দেখিয়েছিল, সেটাই তুমি একটা ছেলের থেকে টাকা চাইছিলে। আমি বিশ্বাস করে নিয়েছিলাম সেটা। একটাবার তুমি আমায় জিজ্ঞেস করতে পারতে আমি সত্যিই কি সেটা করেছিলাম কিনা। তুমি সেটা না করে 4 মাস নিজেকে আমার থেকে দূরে রেখেছো। তুমি ভেবেছো তোমাকে ছাড়া আমি ভালো ছিলাম, কিন্তু বিশ্বাস করো অশ্রু, আমি একটা দিনও ভালো ছিলাম না। সরি বিন্দু, প্লিজ আমায় মাফ করে দাও। যদি ক্ষমা মহৎ গুণ না হতো তাহলে কখনোই তোমায় মাফ করতাম না। পুরনো কথা ভুলে যাও অশ্রু, নতুন করে শুরু করি আমরা। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নেবে। অন্যের কথা শুনে কখনো আমাকে জাজ করবে না। আমি কিন্তু তোমার থেকে দ্বিতীয়বার ছেড়ে দেব না। অশ্রু আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। কান ধরে বাচ্চা ফেস করে বলল, আমি সরি, আর কখনো এমন করব না। এই কান ধরছি। আমার পাগলিটা কি এখনো আমার সাথে রাগ করে থাকবে? কি করলে মহারানীর রাগ ভাঙবে? দয়া করে আমায় বলবেন কি? আমি যা চাইবো তাই দেবে তুমি? নিশ্চয়ই। আমার মহারানী একবার অর্ডার করুক, আমি তার সামনে তাই নিয়ে হাজির হব। তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমি যা চাইবো তাই দেবে। অশ্রু আমার মাথায় হাত রেখে বলল, তোমার মাথা ছুঁয়ে বুঝলাম, তোমার মাথা ছুঁয়ে বললাম, তুমি যা চাইবে তাই দেব। অশ্রু, তুমি এই খারাপ রাস্তা থেকে চলে এসো। আমি জানি সেটা সম্ভব নয়, তারপরেও তোমাকে পারতে হবে। আমি সেদিন ড্রয়ারে রিভলভার দেখে বুঝে গেছি তুমি কি কাজ করো। প্লিজ সেই রাস্তা থেকে সরে এসো। টাকার জন্য তুমি মানুষ খুন করো, এটা আমি মেনে নিতে পারবো না। আমার জন্য যেহেতু খারাপ হয়েছো, ভালোটাও আমার জন্য হয়। আমি কখনোই তোমার কাছে টাকা চাইনি, চেয়েছি তোমাকে। তুমি এই পথ থেকে সরে এসো। অশ্রু বলল, কিন্তু এখন তো তা সম্ভব নয়। আমি বললাম, সব সম্ভব অশ্রু। আমাদের এত এত কালো টাকা, বাড়ি গাড়ির প্রয়োজন নেই। আমরা এগুলো এতিমখানায় দান করে দিয়ে নিরুদ্দেশ হয়ে যাই, সেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। অশ্রু বলল, আমাকে একটু ভাবতে দাও বিন্দু। হ্যাঁ, তুমি ভাবতে পারো, তবে তুমি যদি তোমার এই খারাপ প্রফেশনটাকে বেছে নাও তাহলে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব সারা জীবনের জন্য। চুপ,
একদম চুপ, কখনো এসব কথা বলবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি 4 মাস তুমিহীনা অনেক কষ্টে ছিলাম। আমার মনে হয়েছিল তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলছি, কিন্তু একবার যখন তোমাকে নিজের করে পেয়েছি, কখনো তোমায় হারাতে দেব না। নিজের সব কিছু দিয়ে আগলে রাখবো। ভীষণ ভালোবাসি তোমায়। আমার ভালো থাকাটার কারণটা যে তুমি। খেতে চলো। চলো। সেদিন দুপুরে একসাথে খাবার খাওয়ার পর আমাদের সাথে তেমন কোনো কথা হয়নি। সারাদিন রাত অশ্রু ভেবেছে কি করবে। ও উত্তর খুঁজে পেল বেশ কিছুদিন পর। ট্রেন চলছে তার আপন গতিতে। আমি ও অশ্রু ট্রেনে বসে আছি। নিরুদ্দেশ ভ্রমণে বের হয়েছি। জানি না কোথায় যাব। পাপের টাকায় কামানো সকল জিনিস এতিমখানায় দান করে দিয়েছে অশ্রু। বাবা মায়ের কাছ থেকে মাপ চেয়ে সবার অজান্তে রাতের অন্ধকারে পাড়ি দিয়েছি অজানায়, যেখানে কেউ আমাদের চিনবে না। আমি অশ্রুর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছি। আমার চুলগুলো এলোমেলোভাবে বাতাসে উঠছে। বিন্দু, হ্যাঁ, কিছু বলবে? ভালোবাসি। আমিও। আমি বেশি না, আমি বেশি। আমরা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসি। এবার হয়েছে? এই তুমি কাঁদছো কেন? কিছু না, এমনি। তোমার কি আমার সাথে যেতে ইচ্ছে করছে না? বাবা মায়ের কথা মনে পড়ছে? খিদে পেয়েছে? কিছু খাবে? বলো লক্ষ্মীটি, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। সব কান্নার কারণ দুঃখের হয় না, কিছু কান্না আনন্দের হয়। আমার কান্নাটাও আনন্দের। আজ আমি অনেক খুশি। আজ আমরা সব ছেড়ে নতুন করে জীবন শুরু করব। আমাদের আগামীর পথ চলা অনেক ভালো হবে। সারা জীবন শুধু তুমি পাশে থেকো, আর কিচ্ছু চাই না আমি। ট্রেন চলছে তার গন্তব্যে। দুজন নিশ্চুপ হয়ে বসে আছে। দুজনের চোখে আজ পানি, তবে তাদের দুজনের আশ্বাস সামনে তাদের জীবনে নিশ্চয়ই ওপরওয়ালা ভালো কিছু রেখেছেন। তারপরেও দুজনের অশ্রুবিন্দু বাঁধ মানছে না। মানবে কেন? কারণ আজ যে সত্যি অশ্রুবিন্দু এক হয়ে গেছে, পাড়ি দিচ্ছে তারা অজানা ভবিষ্যতে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।